নগর জীবনের নিরন্তর কোলাহল হতে ক্ষণিকের মুক্তি কে না চায়, যেখানে ভিড়ের উন্মত্ত স্রোত নেই, যেখানে পথে শেষে নেই বাজারের কোলাহল, বরং আছে নীরবতার আবগাহ। আর সেই অজানার খোঁজেই আমরা পা বাড়ালাম এক বিস্মিত প্রান্তরে। চিসা, আমাদের নর্থ বেঙ্গলের কালিম্পং জেলার ভুটান সীমান্তে অবস্থিত হিমালয়ের কোলে ছোট্ট একটি গ্রাম। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে, যেখানে বাতাসে ভেসে আসে গিরিশিখরে স্নিগ্ধ নিঃশ্বাস, আর বনভূমির অন্তরালে নীরবতা এসে মনুষ্য হৃদয়ে গোপন কাহিনী ফিসফিসিয়ে যায়। প্রথম যেদিন এই গ্রামে পদার্পণ করেছিলাম, মনে হয়েছিল যেন কোনো এক অদৃশ্য জাদুকরী হাত আমাকে এই ধুলো মাখা পথে টেনে এনেছে। সবুজে মোড়া এক স্বপ্নপুরীতে, চারপাশে নিখাত সবুজের আস্তরণ, যেন পৃথিবী নিজেকে ঢেকে রেখেছে তার সর্বাধিক পবিত্র আর কোমল সবুজ বস্ত্রে। দূর দিগন্তে ভুটানের তেন্দু উপত্যকা, মেঘমালার অন্তরালে ঢাকা নাথুলা সিংহমালা, আর এই ভোরের প্রথম রক্তিম আলো যখন চূড়ার কপালে এসে চুম্বন করে, সে দৃশ্য যেন স্বর্গীয় প্রভাতের আহ্বান। টাইনি ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার জীবনের প্রথম পাহাড়ি বাইক রাইড, যেখানে প্রতি বাঁকেই ছিল এক চমক, প্রতি দৃশ্যই ছিল এক নতুন গল্প। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, আপনাদের উৎসাহই আমার পথ চলার প্রেরণা। এই নর্থ বেঙ্গলের পথে পাড়ি জমানোর পর বুঝেছিলাম, বাইকে করে যাত্রা মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, মানে হলো প্রতিটি মোড়ের সঙ্গে এক নতুন করে গল্প বুনে চলা, আর বিশেষত নিজেকে চেনা। এটি আমার প্রথম লং রাইড। কি নিয়ে যেতে হবে, কতটা প্রস্তুতি দরকার, কোনো ধারণাই ছিল না। তবুও যতদূর সম্ভব নিজের সীমিত জ্ঞানে সবকিছুই গুছিয়ে নিয়েছিলাম। বাইকে ব্যাগ লোড করতে করতে এক অদ্ভুত দ্বিধা মনে দানা বাঁধছিল। আমি তো একা যাচ্ছি না, আমার সঙ্গেও যাচ্ছে। যদিও ঠিক ছিল যে আমার পার্টনার, আমাদের দলের বাকিরা যারা ফ্যামিলি আর গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে জয়েন করবে, তাই ওর ভার আমাকে বইতে হবে না। কিন্তু তবু লং রাইড বলে কথা, এক অদ্ভুত উত্তেজনা আর আশঙ্কায় মনটা কেমন দুলছিল। গত বছরের এক শীতের ভোর, ক্যালেন্ডারে ডিসেম্বর লেখা থাকলেও শীতের আসল চাবুকটা হাতে এসে পড়েছিল সেই ভোরের বাইপাসে। ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কেটে যায়নি। রাস্তার আলো হিম কুয়াশার ভেতরে জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন শহর ঘুমিয়ে আছে, আর আমি সেই ঘুমন্ত শহর ছেড়ে বেরিয়ে পড়েছি এক অচেনা পথে। এয়ারপোর্ট পেরিয়ে বিরাটি রেলওয়ে ক্রসিং এ দাঁড়িয়ে ভাবছিলাম সামনে কি অপেক্ষা করছে। ভোরবেলায় যাত্রা শুরু করেছিলাম একটা প্ল্যান। ভেবেছিলাম এবার দিনের আলোয় ফারাক্কা ব্যারেজটা ভালো করে দেখব। এর আগে যতবার পাহাড়ে যাওয়ার প্ল্যান করেছি, আমার যাওয়া হয়ে ওঠে, কিন্তু আমার সেদিন ইচ্ছে বোধহয় বিধাতা ঠিকঠাক বুঝতে পারেনি। কল্যাণী এক্সপ্রেসে ওঠার পর মনে হয়েছিল যদি সারা রাস্তা এরকম মসৃণ হতো, তাতে তো কোনো কথাই ছিল না। সামনে দেখলাম এক বুলেট আরোহী, তার স্ট্যান্ডটা পড়ে আছে। ভাবলাম একটু সাবধান করে, কিন্তু চেষ্টা বৃথা। তাকে কিছুতেই ধরতে পারছিলাম না। হয়তো তিনি ভাবছিলেন আমি তার সাথে রেস করছি। আমার বাইকের ক্ষমতা অনেক সীমিত। সেখানে সৌমিকের 390 সিসির কামাল দেখিয়ে লোকটিকে জানান দেওয়ার চেষ্টা চালালো, কিন্তু তাও ফল হলো না। ব্যারাকপুর ছাড়িয়ে এক রাস্তার ধারের চায়ের দোকানে আমরা সবাই মিলিত হলাম। কিন্তু সেই মিলিত হওয়া যে 3 ঘন্টার দীর্ঘ বিরতিতে পরিণত হবে তা কে জানতো। আসলে আমাদের দলের একজনের গাড়িতে একটু গোলমাল দেখা দিয়েছিল। মেকানিক জোগাড় করে সব ঠিক করতে প্রায় 3 ঘন্টা সময় কেটে গেছিল। তারপর আবার বাইক স্টার্ট। প্রথম গন্তব্য ছিল নিপবিতি রিসর্ট। সেখানে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু 3 ঘন্টা ব্যারাকপুরে কাটিয়ে ব্রেকফাস্টের সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব রিসর্টে পৌঁছানোটা দরকার ছিল। পেটের ইঁদুরগুলো তখন রীতিমতো তাণ্ডব শুরু করেছে। আমাদের অবস্থান থেকে রিসর্ট ছিল প্রায় 108 কিলোমিটার দূরে।
চাকদহ, রানাঘাট, ফুলিয়া পেরিয়ে হঠাৎ দেখি রাস্তার পাশে সারি সারি শাড়ি শুকোতে দেওয়া। তখন মাথায় এলো, এ তো শান্তিপুর, শাড়ির জন্য বিখ্যাত। তারপর কৃষ্ণনগর নামটা দেখতেই খিদেটা যেন আরো বেড়েই গেল। ঘড়িতে তখন 12:30। 100 কিলোমিটার খালি পেটে বাইক চালানোর পর মাথায় আবোল তাবোল চিন্তা ঘুরতে শুরু করেছে। কোনো মতে নিজেকে সামলে চোখ ম্যাপে আর রাস্তায় স্থির রাখলাম। রিসর্টে পৌঁছানোর পরেই সবাই এতটাই ক্ষুধার্ত ছিলাম যে কেউ ছবি বা ভিডিও করার কথা ভাবতেই পারলাম না। এই ট্রিপটা যেহেতু আমার বাইকে প্রথম, আর এই অ্যাকশন ক্যামেরাটাও আমার কাছে প্রথম, তাই অনভ্যেসের কারণে সবকিছু ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে। পেট ভরে খাওয়ার পর বাইক চালাতে চালাতে কি যে শান্তি লাগছিল তা বলে বোঝানো যাবে না। কিন্তু এই শান্তি কাল হয়ে এসেছিল। আসলে বাঙালি তো পেট ভরে খাওয়ার পর অলসতার এক অদ্ভুত অনভ্যেস আছে। সামনে দিগন্ত জোড়া খোলা ক্যানভাস, ডিসেম্বরের মিষ্টি রোদ, বাইকের গুঞ্জন, খোলা রাস্তা, ঘুম যেন চোখের পাতা টেনে নিচ্ছে। একটা রাইডারের জন্য এটা মৃত্যুর ডাকের সমান। আমি চারিদিকে ডিস্ট্রাকশন খুঁজতে শুরু করলাম। মুর্শিদাবাদে এসে ওয়ান ওয়ে ট্রাফিক আমার কাছে একটা ভালো অপশন হয়ে দাঁড়ালো। যদিও অসহ্য, কিন্তু ঘুম কাটানোর জন্য যথেষ্ট। বিকেল নেমে এসছে। 262 কিলোমিটার চালানোর পর আরিফান ব্রিজ যখন ক্রস করছি, দেখি পাশে আরেকটি লেন থাকা সত্ত্বেও বিপরীতমুখী গাড়িগুলি আমাদের দিকেই আসছে। মানে এত সুন্দর রাস্তায় যে স্পিড তুলবো ভেবেছিলাম তার হয়ে ওঠেনি। দেখতে দেখতে সূর্য অস্ত গেল। কমলা আবহাওয়া জানিয়ে দিল আজকের দিন প্রায় শেষ। আর আমার মনে পড়ে গেল এখনো ফারাক্কা বেরোতে পারলাম না। প্ল্যান গুলো যেমন কেমন গোলমাল হয়ে গেছিল। ঘড়িতে তখন প্রায় 7:30। ফারাক্কা ক্রস করছি। যা আশা করেছিলাম তার হয়ে উঠল না। অনেক ভিডিওতেই দেখেছি নাকি বাংলাদেশের বর্ডার দেখা যায়। আমার তো আর হয়ে উঠল না। দেখি যদি ফেরার দিন কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু এখন মূল সমস্যাটি হলো আমার ফগ লাইটটা কেমন জানি বেঁকে গেছে, নিচের দিকে ঝুলে পড়েছে। এই রাতে কোথায় দোকান পাবো, ঠিক করাবো কি করে, কিচ্ছু জানি না। রাত তখন 9:30। ইটাহার। বেশি জোরে চালাতে পারছি না, কারণ এই ঘুটঘুটে অন্ধকারে আমার বিগড়ে যাওয়া ফগ লাইট কোনো কাজেই দিচ্ছে না। রাত 10টার দিকে বোতল বাড়ি এলাম। এখান থেকে ডান দিক নিতে হবে, তাই সবাই মিলে একত্রিত হবো বলে একটি চায়ের দোকানে আমি আর সৌমিক খেয়াল করলাম সৌমিকের টপ বক্সটা রাস্তাতেই কোথায় পড়ে গেছে। সৌমিকের আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক। তারপর ফোন এলো, আমাদের পেছনে যে টিম আসছিল তারা সেটি কুড়িয়ে পেয়েছে, আর সেটি নিয়ে আসছে। উফ, ভাব ছেড়ে বাঁচা গেল। লোকেদের মুখে শুনলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই সোজা যাবে। ঠিক হলো, আমরা ইসলামপুরের এক হোটেলে আজকে রাত কাটাবো। কিন্তু আমার শরীর আরো 80 কিলোমিটার যাওয়ার অবস্থায় ছিল না। রাইডিং এর অনভ্যেস, ক্লান্তি, খিদে, ঠান্ডা হাওয়া আমার সব শক্তি শেষ করে ফেলেছিল। ভাবলাম এদের একবার জানাই যে আজকের রাতটা এখানেই কোথাও কাটাই। কিন্তু আমি তো একা নই, আমাদের সঙ্গে পরিবাররাও যাত্রা করছে। যেখানে সেখানে তাদের রাখতে পারবো না। ইসলামপুর থেকে 20 কিলোমিটার আগে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেল। যদিও আমার সাহস হয়নি যে এই শুনশান রাস্তায় মাঝরাতে দাঁড়িয়ে ব্যাটারি চেঞ্জ করব। হোটেলে গিয়ে কোনো রকমের বিছানায় পড়েই আমি গভীর নিদ্রায় তলিয়ে গেলাম। এক ঘুমের সকাল, চক্ষু চড়ক গাছ, দুপুর 11:30। তড়িঘড়ি তৈরি হয়ে বাইক নিয়ে হোটেলের বাইরে আসতেই মনে পড়লো মারাত্মক একটা ভুল। কারণ গতকাল আমি ব্যাটারিটা চেঞ্জই করিনি। ইসলামপুর হাইওয়েতে দাঁড়িয়ে ব্যাটারি বদলাতে বদলাতে ভাবছি আজকে দুপ্রহর তো এখানেই শেষ। অন্ধকারের আগে পাহাড়ি রাস্তা বেরোতে পারবো। তার স্বাভাবিকভাবেই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটাও মাটি। ঠিক হলো, পথে কিছু একটা চুকিয়ে নেওয়া হবে। আমাদের প্রথম গন্তব্য ফুলবাড়ি। রাস্তার দুপাশ দিয়ে যেতে যেতে খেয়াল করলাম কিছু চাষ হচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যেই আমার সদ্য ঘুম ভাঙা মস্তিষ্ক জানান দিল, আরে এ তো চা বাগান। কল্পনার সব ছবি একে একে চোখের সামনে ভেসে উঠল। চা বাগান যেমন ভেবেছিলাম তেমনটা না হলেও জীবনে প্রথমবার নিজের চোখে চা বাগান দেখার আনন্দটা একটা অন্যরকমই ছিল।
বড় বড় গাছের ফাঁক থেকে একটু একটু চা বাগান। আমার এই তৃষ্ণার্থ মনটিকে সান্ত্বনা দিচ্ছিল মাত্র। আহ, যদি একটা ড্রোন থাকতো, হয়তো পাখির চোখে বাগানটিকে দেখে এই তৃষ্ণার্ত মনটিকে একটু শান্তি দিতে পারতাম। পূর্ণিয়া শিলিগুড়ি রোড হয়ে আমরা চলছি, আর সেই মুগ্ধতার মাঝে মাঝে চা বাগান উপভোগ করছি। নিম্নবিত্তের জন্য এতটুকু কম কোথায়। এটি সায়দাবাদ স্টেট। বাকি সবাই আমাকে ফেলে একটু এগিয়ে গিয়েছিল, কারণ আমি একটি মেকানিকের দোকান থেকে দাঁড়িয়েছিলাম। ফগলাইটটার যদি কিছু ব্যবস্থা করা যায়। উনি কেবল টাইট করে দিলেন আর আশ্বাস দিলেন এই ট্রিপে এই ফগলাইটটি টিকবে না। তখনই বুঝলাম আমার প্রস্তুতিতে কিছুটা খামতি থেকে গেছে। ফগলাইটটা হয়তো আমাকে ফাঁদে ফেলবে। গোয়ালতড়ি মোড় থেকে বাদিক নিতেই পৌঁছলাম ফুলবাড়ি ক্যানাল রোডে। এক পাশে ক্যানাল, অন্যদিকে জনবসতি। কলকাতার বাইপাস থেকে এই বাইপাসের অবস্থা অনেক, কেবল ওই সিঙ্গেল লেন একটু আর। যাই হোক, কিছুটা পথ চালিয়ে আসার পরেই সবাই কিছু খাবো বলে একত্রিত হলাম। যার বড়ই দরকার ছিল ম্যাগি আর ডিমের পোচ অর্ডার দেওয়া। আর ক্যানালের সামনে বসে আমরা একে অপরকে চিনে নিতে শুরু করলাম, কারণ এই ট্রিপে অনেকেই নতুন আর আমারও অনেককেই চেনা ছিল না। আমাদের ক্যাপ্টেন অভিষেক বাবু আবার ব্রিফ দিতে শুরু করলেন, কিন্তু আমার ক্ষুধার্ত পেট সেই ব্রিফ থেকে বঞ্চিত থাকতে চাই আর পুরো মনোযোগ খাবারের মধ্যে নিয়ে চলে যায়। চাতক পাখির অপেক্ষা। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এই সামান্য ম্যাগি যে ট্রিপের সব থেকে সুস্বাদু আহারে পরিণত হবে তা ভাবি। গল্পগুজব শেষ। রুট ঠিক হলো আমরা তিস্তা ব্যারেজ হয়ে যাব। যথারীতি সে অনুযায়ী চলতে লাগলো। সামনে পড়লো মহানন্দা ব্যারেজ। মনে রাখার মতো কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেহেতু পেট ভরা ছিল তাই কিছু যায়ও আসলো। গাজল ডোবায় ঢুকতেই উফ, এক পাশে তিস্তার মতো সবুজ জলের ক্যানাল, আরেক দিকে লম্বা গাছের জঙ্গল। যদিও গাছের নাম জানি না, লম্বা গাছ বলাটাই ঠিক বলে মনে হয়। একবার দাঁড়াবো বলে মনে হয়, কিন্তু আমি আবার পেছনে পড়ে গেছি আমার ধীর গতির কারণে। চলে এলাম তিস্তা ব্যারেজে, কিন্তু ভিড় দেখে ঠাঁই পেলাম না। শুধু একটা ব্যারেজ দেখার জন্য এত লোক! আসলে ভুলেই গেছিলাম দিনটা ছিল 25শে ডিসেম্বর। ব্যারেজে পুলিশ থাকা সত্ত্বেও আমাদের ছাড়া কারোর মাথায় হেলমেট নেই। এটা 25শে ডিসেম্বর না কলকাতার 21শে জুলাই বুঝতে পারলাম না। তিস্তা ব্যারেজে উঠে মনে হলো সেই ভয়ঙ্কর তিস্তা, যে কিনা উত্তরবঙ্গের জন্য প্রতি বছর অভিশাপ হয়ে দাঁড়ায়। আজ তার জল শুকনো, হয়তো সময়টা ভাটার। আমি আর সৌমিক আস্তে আস্তেই চালাচ্ছিলাম, যার ফলে বাকিরা আবার আমাদেরকে পেছনে ফেলে চলে গেছে। আমরাও কমজোরে টানছিলাম না, কিন্তু পেট ভরার পর বাঙালির ল্যাব, কি করা যাবে। আমার পার্টনার ফোনে বললো বদলাবাড়ি ঢুকে যেন ক্যামেরাটা অন করে। প্রথমে বুঝিনি, তারপর বুঝলাম এটি হলো অপালচাঁদ ফরেস্ট। ঘন বনে ঢাকা এক অদ্ভুত রাস্তা, যা আমার জন্য প্রথমবার। এই পথ এই যেন নিস্তব্ধতার এক গভীর করিডোর, যেখানে আমার বাইকের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দই নেই। আঁকা বাঁকা পথ ক্রমশ ঘন জঙ্গলের গভীরে হারিয়ে যাচ্ছে। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন গাছের দল, তাদের ঘন পাতা ভেদ করে আসা আলোয় পথের মাঝে রহস্যময় নকশা তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো সবুজ সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলছে। প্রথমবার এরকম নির্জন গভীর জঙ্গলের পথে বাইক চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই নিস্তব্ধতা, এই সবুজ আরণ্যক পরিবেশ আমার শহুরের জীবনে যা অতীব দুর্লভ, এখানে তা প্রতি পলকে অনুভব করছিলাম। আসলে এই জঙ্গল যেন আমার ভেতরের প্রকৃতি প্রেমী সত্তাকে জাগিয়ে তুলছিল। শহরের ইট কাঠের জঞ্জাল থেকে বহু দূরে প্রকৃতির এই নীরব অথচ শক্তিশালী উপস্থিতি আমাকে মুগ্ধ করছিল। কিছুটা পথ পেরোতেই জঙ্গল যেন হঠাৎই হালকা হয়ে এলো, আর আমার চোখের সামনে ভেসে উঠল অদলাবাড়ি টি স্টেট। এই সুন্দর অরণ্যভূমিকে কেটে মানুষের হাতে গড়া এক বিস্তীর্ণ সবুজ গালিচা, যেন প্রকৃতির আপন রূপ আর মানুষের গড়া কৃত্রিম সৌন্দর্য একে অপরকে চ্যালেঞ্জ করছে। তবে বাগান যতই সুন্দর হোক না কেন, সে কোনোদিনই অরণ্যের সেই
আদিম গভীরতা, সেই বুনো রহস্যময়তার জায়গা নিতে পারবে না। মানুষের হাতে গড়া এই সবুজ অরণ্যের চিরন্তন রহস্যকে স্পর্শ করতে পারে না। অদলাবাড়ি পেরিয়ে দামদিন, তারপর মালবাজার, তারপর চালসা পেরিয়ে চাপামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। এই এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো আমার চোখের সামনে। গাছের ঘনত্ব এতটাই বেশি যে দিনের বেলাতেও রাস্তা অন্ধকার লাগছে। ভাবি, কত প্রাচীন গল্পের ভার এই বনের প্রতিটি গাছে লুকিয়ে আছে। কত শত বছর ধরে এই জঙ্গল কত কি দেখে এসেছে। এই ঘন জঙ্গলের গভীরে প্রবেশ করতে গিয়ে বুকের ভিতরটা ধুকপুক করে ওঠে। এ যেন প্রকৃতি তার সমস্ত রহস্য উন্মোচন করতে চাইছে আমার সামনে। বাইকের প্রতিটি মোড়ে মনে হয় এই বুঝি অন্ধকার ঝোপের আড়াল থেকে একটা বুনো হাতি বেরিয়ে আসবে, অথবা একটা হরিণের পাল আচমকা পথ পেরিয়ে যাবে। এই মুহূর্তে যদি একটা হরিণ বা একটা হাতি এসে পড়ে, তাহলে আমার বাইকের এই ট্রিপ এখানে সার্থক। সেই রোমাঞ্চ আর বন্যতার অনুভূতিতে গা শিউরে উঠছিল। এই অভয়ারণ্যটি, যা আদতে গরুমারা জাতীয় উদ্যানের একটি অংশ, মূর্তি নদী দ্বারা বিভক্ত, 960 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং হাতির বিশাল জনসংখ্যার জন্য বিশেষভাবে পরিচিত। এখানে ইন্ডিয়ান বাইসন, চিতল, সাম্বার হরিণ, বার্কিং ডিয়ার, বুনো শুয়োর, এমনকি চিতাবাঘও দেখা যায়। মাঝে মাঝে ভাগ্যবান হলে একশৃঙ্গ গন্ডারও চোখে পড়তে পারে। এক অদ্ভুত দৃশ্য। গাছপালার ঘনত্ব এতটাই যে রাস্তা অন্ধকার লাগছে। জানি অনেক দেরি হয়ে গেছে, তবু বাইকের গতি বাড়াতে ইচ্ছে করছে না। আমরা তখন ঝালংয়ের দিকে এগোচ্ছি। জঙ্গল পেরোতেই দূরে দেখা গেল পাহাড়ের আবছা নীলচে রেখা। আমার জীবনে প্রথম পাহাড় ছোঁয়া। এটা কেবল আমার জীবনের প্রথম লং রাইড ছিল না, এটা আমার প্রথম পাহাড়ি ভ্রমণ ছিল। ঘড়িতে বিকেল 5টা বাজে। পশ্চিমে সূর্য ডুবছে আর তার শেষ আলোয় পাহাড়ের চূড়াগুলি রক্তিম দেখাচ্ছে। এই ধুলো মাখা পথ দিয়ে দিগন্তে হিমালয়ের প্রথম দর্শন আমার চোখে যেন এক অন্যরকম তীক্ষ্ণতায় মিলিয়েছিল। কিন্তু ঝালং পৌঁছতেই অন্ধকার ঘনিয়ে এলো। একদিকে গাঢ় হচ্ছে অন্ধকার, আর অপরদিকে প্রথম পাহাড়ি রাস্তা, তার উপরে আবার বাইক। এই তিনটির সংমিশ্রণ আমার কাছে রীতিমতো মারণঘাতী হয়ে উঠেছিল। আমাদের টিম মেম্বারদের একটি থার গাড়ি সামনে যাচ্ছিল। আমি প্রাণপণে চেষ্টা করলাম সেটার পেছনে লেগে থাকতে। পাহাড়ি রাস্তায় উতরাই, তার তীক্ষ্ণ বাঁক আমার 3 বছরের বাইক চালানোর সব অভিজ্ঞতাকে চ্যালেঞ্জ করেছিল। ইউটিউবে দেখা বা আমি যা ভেবেছিলাম পাহাড়ি রাস্তা তার ধারে কাছেও নয়। সারা রাস্তা শুধু খানাখন্দ, উল্টো দিক থেকে আসা গাড়িতে ভরা। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝে গেলাম। তার উপর আমার ফগ লাইটটাও ভেঙে গেছে, যা এই অন্ধকারে পথ দেখতে আরো কঠিন করে তুলেছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখি সেই থার্ড গাড়িটা উপরের দিকে একটা রাস্তায় উঠে গেল, কিন্তু আমার ম্যাপ আমাকে নিচের রাস্তায় যেতে বলছে। এক স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম যে গুগল বাবাই ঠিক, কিন্তু তখন এক অসহায় অবস্থা। আমার আগে পেছে কেউ চেনাশোনা নেই। ভয় লাগছে, তাতে কোনো সন্দেহ নেই। মোবাইলের টাওয়ারও নেই যে কাউকে ফোন করে জিজ্ঞেস করো তোমরা আগে আছো না পেছনে, আমি তোমাদের জন্য দাঁড়াবো না তোমরা আমার জন্য দাঁড়াবে। একা এগোতে সাহস হচ্ছিল না। একটা বাঁক এলো, যেখানে কতটা উতরাই তা বুঝতে পারিনি। ফগলাইটটা বিগড়ে যাওয়ার জন্য বেশি দূর দেখতেও পারছিলাম না। বাঁকটা না বুঝতে পেরে যখনই ব্রেক করছিলাম, বাইকটা পেছনের দিকে টেনে ধরলো। কোনো মতে নিজেকে সামনে নিলাম। রাস্তা শুরু করে উঠে যাচ্ছে, আর আমি বুঝতে পারছি না আমি কি ঠিক পথেই যাচ্ছি কিনা। কাউকে জিজ্ঞেস করার উপায় নেই। ডান দিকের খাতটা কতটা গভীর সেটাও অন্ধকারে আন্দাজ করতে পারছিলাম না। কি অসহ্য একটা পরিস্থিতি। ভাবতে ভাবতে একটা বাঁকে বাইকটা প্রায় পড়ে যাচ্ছে। পায়ের জোরে বাইকটার ভার সামনে নিলাম। পা ভাঙলে ভাঙুন, কিন্তু গাড়ি সমেত আমি পড়লে আমার তোলার ক্ষমতা ছিল না। হয়তো সেই মুহূর্তে একটু বেশি ভাবছিলাম, কিন্তু তখন এই চিন্তা আমার মাথায় আসেনি। অবশেষে একটা গ্রামে পৌঁছলাম, সম্ভবত গাদক খাসমহল। একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম ঠিক পথেই এসেছি। তারপর আবার যাত্রা শুরু। মাত্র 3 কিলোমিটার পরই একটা বাঁকে বড় সড়ো গর্ত। ইউটিউবারদের ভাষায় ওয়াটার ক্রসিং বলতে পারবো কিনা জানি না, তবুও সাহস নিয়ে নেমে পড়লাম। আমার সাথীরাও নিশ্চয়ই এই পথ দিয়েই গেছে। ওই খানাগন্ধের মধ্যে দিয়েই তাই চললাম।
কিন্তু এরই মাঝে কালকের মতো আবার ক্যামেরার ব্যাটারি শেষের পথে। যদিও এর পর মাত্র 1 কিলোমিটার পেরোতেই হোটেল ছিল, কিন্তু আমি মোমেন্ট ক্যাপচার করতে একদমই কাঁচা। যার ফলে হোটেলে পৌঁছানোর পর আর কিছু না করে আগুনের সামনে বসে খালি ভাবতে লাগলাম, আজ কি বিপদটাই না পার করে এসেছি। ইউটিউবাররা তো এত সুন্দর করে অ্যাডভেঞ্চার করে, আর আমি কিনা এই সমস্ত বাধার সম্মুখীন হলাম। কিন্তু সেই বাধাগুলো শেষ পর্যন্ত পেরিয়েও আসতে পেরেছি। সেই দিন থেকে আমার বাইকটিকে শুধু একটা যন্ত্র হিসেবে আর দেখিনি, ওটা যেন আমার এক ভরসাপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে, যে আমার সঙ্গে এই দুর্গম পথ পাড়ি দিয়েছে। আজকের জন্য এতটুকুই। পরের এপিসোডে আমার চোখে সিসাম করা।